হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? তোমাদের ওয়েলকাম জানাই চেরি এন্ড সানশাইন চ্যানেলে। তো আমি অর্কপ্রভ আর আমি হচ্ছি ইন্দ্রাণী হালদার। তো আমরা এমবিবিএস থার্ড ইয়ার স্টুডেন্ট অফ মালদা মেডিকেল কলেজ। আজকে আমরা তোমাদের কিছু প্রশ্নের উত্তর দেবো। তোমরা অনেক কমেন্ট করেছো, লাস্ট কয়েকটা ভিডিও তোমরা অনেক ভালোবাসা দেখিয়েছো। এরকম ভাবে ভালোবাসা দেখাতে থাকো। থ্যাংক ইউ এভরিওয়ান। তো তোমাদের সমস্ত কমেন্ট, সমস্ত ডাউটের উত্তর আজকে আমরা দেবো। চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথম কমেন্ট যেটা এসছে, প্রথম যেটা আমরা অ্যান্সার দেবো সেটা হলো তমালি বোসার কমেন্ট। দিদি প্রিপারেশন চলছে ঠিকঠাক বাট খুব টেনশন হচ্ছে। তো তুই কি বলতে চাস সেটা নিয়ে? তো দিদির জন্য কোশ্চেন, দিদি অ্যান্সার দিক। আচ্ছা, টেনশন হচ্ছে, তো টেনশন হচ্ছে দিদি, প্রিপারেশন চলছে ঠিকঠাক, টেনশনের জন্য কি করে রিলিফ করবে? দেখো একটা কথা বলি, টেনশন হওয়াটা স্বাভাবিক, ঠিক আছে? যেহেতু নিটের আর 1 মাস বাকি, তো মানে যাদের প্রিপারেশন খুবই ভালো আছে তারা খুবই বেশি টেনশন করছে। তো তোমার প্রিপারেশন খুব ঠিকঠাক চলছে, তো তোমার জন্য অল দ্য বেস্ট। আর টেনশন হওয়াটা স্বাভাবিক। আর কয়েকটা দিন মাত্র টেনশন নিয়ে নাও, 1 মাস টেনশন নিয়ে নাও। আর খুব 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 ভালো করে পড়াশোনা করো। আর তোমার জন্য অনেক 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 শুভেচ্ছা রইলো। আর তোমার সঙ্গে ডাইরেক্ট দেখা হবে মেডিকেল কলেজে। আর অবশ্যই মানে প্রিপারেশন থামাবে না। একদম একদম প্রিপারেশন থামাবে। দেখো তোমার কিছুটা প্রিপারেশন আছে ভালো, এই জন্যই তোমার টেনশন হচ্ছে। যাদের একদম প্রিপারেশন নেই তাদের টেনশন হয় না। তো টেনশন হচ্ছে মানে মনে করো তোমার প্রিপারেশন ঠিকঠাক আছে, জাস্ট ওটাকে কিছুক্ষণ বার্ন আউট না হয়ে পড়াশোনা করো। জাস্ট যেভাবে প্রিপারেশন করছো করতে থাকো, অবশ্যই নিট ক্র্যাক হয়ে যাবে। একদম একদম। তো পরের কোশ্চেনে আসি। পরের কোশ্চেনটা ঐন্দ্রিলার তরফ থেকে। এটা করেছে যে 350 থেকে 500 প্লাস পসিবল দাদা? তো 350 থেকে 500 প্লাস লাস্ট 1 মাসে যদি তোমায় করতে হয়, মানে তোমার যদি মক টেস্ট এখন 350 আছে, সেখান থেকে যদি তোমার নিটে 500 প্লাস করতে হয় শেষ 1 মাসে, এটা কিন্তু আমি বলবো খুব মুশকিল একটা ব্যাপার। তবে নট ইম্পসিবল, অসম্ভব কখনোই নয়। তুমি যদি দেখো আমার কিছু হাই ওয়েটেজ, আমি এবং দিদি দুজনে মিলে বানিয়েছি কিছু হাই ওয়েটেজ টপিক, 3টে সাবজেক্টই দেওয়া আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। তো সেখানে তোমরা দেখো যদি তোমাদের কোনো একটা টপিক বাদ গেছে, সেটা আগে সবার আগে করো। হাই ওয়েটেজ টপিক যদি তোমার বাদ গিয়ে থাকে, তাতে যদি তোমার 350 আসে, ওই হাই ওয়েটেজ টপিক তুমি যদি করে ফেলো, দুটো তিনটে যদি তোমার বাদ গিয়ে থাকতো, সেখানেই তোমার কিন্তু 400 থেকে 420 চলে আসবে। বাকিটা নিজের সেলফ ইমপ্রুভমেন্ট এবং তোমার যে প্রবলেমগুলো অর্থাৎ তুমি ফেস করছো, ধরো তুমি ক্যালকুলেশন প্রবলেম করছো, কি কেউ টেনশন অ্যাংজাইটিতে কিছু গরমিল করে ফেলছে, নট অর ওগুলো প্রবলেম করে ফেলছে, কোশ্চেন ঠিক করে না পড়াটা আর কি, যেটা। তো এই ধরনের সমস্যাগুলো যদি তুমি করে থাকো, তো সেইগুলোর জন্য কিন্তু আমি বলবো তোমাকে 350 থেকে 500 প্লাস অবশ্যই অবশ্যই পসিবল করতেই পারো, কোনো ব্যাপার না এটা। আর সব থেকে মেন যেটা জিনিস হচ্ছে, তুমি বেশি বেশি করে মক টেস্ট দাও অ্যান্ড অ্যানালিসিস করো। তোমার কোথায় কি প্রবলেম হচ্ছে, তোমার কোশ্চেন পড়তে অসুবিধা হচ্ছে কিনা, বা তুমি কোশ্চেন পুরোটা পড়ছো না, বা তুমি ক্যালকুলেশনে ভুল করছো, তো তুমি নিজে অ্যানালিসিস করে সেই জায়গাটা তুমি যদি নিজের ভুলটা বুঝতে পারো, তাহলে অবশ্যই তুমি 300 থেকে 500 প্লাস তুমি এমনি আনতে পারবে। এরপরে কোশ্চেনটা এসছে আকাশের তরফ থেকে। সে লিখছে, দাদা বলছি ম্যাথে ফেল করলে কি নিট দিতে পারবো ওভারঅল 12 পাস আউট? তো দেখো 12-এ 50% মার্কস পেতে হয়, আর ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তিনটেতে ইন্ডিভিজুয়ালি 50% মার্কস থাকতে হবে। এই মার্কসটা তোমার যদি থাকে, তুমি অবশ্যই নিট দিতে পারবে। ম্যাথ যদি তোমার ইভেন এইচএস এর কম্বিনেশনেও না থাকে, তাহলেও তুমি নিট দিতে পারবে। তো এটা কিন্তু কোনো ধরনের সমস্যা হবে না। এরপরে আমরা দেখছি কোশ্চেন, অবশ্যই তোমরা অনেক ভালোবাসা দেখিয়েছো আমাদের, খুব ভালো। তারপর কোশ্চেনটা এসছে সৈকতের তরফ থেকে। সৈকত লিখেছে যে, দাদা ইটস মাই থার্ড অ্যাটেম্পট, সেকেন্ড ড্রপ। তো এবারেও মোবাইল ঘেটে ঘেটে এখন 0 লেভেলে আছি। নাও মাই এজ ইজ 20 প্লাস। 2026-এ ক্র্যাক করলে 22 হয়ে যাবে, কলেজে হিউমিলিয়েট হবো না তো? এটা তুই অ্যান্সার দিবি? তো দেখো, এটা নিয়ে আমি বলতে চাইছি যে আমি পার্সোনালি নিজে যখন মানে কলেজে ভর্তি হয়েছি, তখন আমার এজ ছিল 23। তো আমি প্রথমে এটাই ভাবতাম যে আমাকে কলেজে অপমান হতে হবে কিনা, কেউ কিছু বলবে কিনা। তো সেটা আমারও মানে আর কি ভাবনার বিষয় ছিল। ইভেন আমি নিট দেওয়ার আগেও, এরকম নিট দেওয়ার 1 মাস আগেও আমি এটাই ভাবতাম যে আমার তো বয়স হয়ে গেছে, সবাই কি আমার থেকে ছোট যাবে, আমার মানে কি অবস্থা হবে। তো দেখো এখন আমি কলেজে গেছি, তো এখন টোটালি কোনো প্রবলেমই নেই। আর তোমাকে কেউ সেভাবে অপমান করবে না, কারণ কলেজে বিভিন্ন ড্রপ আউটের, বিভিন্ন ড্রপের ছেলে মেয়ে থাকবে। তো তোমার জাস্ট একটাই জিনিস ম্যাটার করবে, তুমি কোন ইয়ারের, তোমার ব্যাচ। তো আমার মনে হয় না যে এটা নিয়ে তোমার কোনো প্রবলেম থাকা উচিত বা হবে। এটা নিয়ে তুই দেখো, আমি অনেকে জিজ্ঞেস করেছি, এটা একটা কোশ্চেন যে দাদা তুমি কত এজে এমবিবিএস জয়েন করেছি। যেহেতু আমার নিট জার্নিটা এখন আসেনি, খুব তাড়াতাড়ি আসবে। দিদিরটা শুনেছো তোমরা 23-তে, তো আমি জয়েন করেছিলাম 22 এজে। 21 থেকে 22 জাংশনে আর কি জয়েন করেছিলাম আমি। তো সেটাও আমার ছিল হচ্ছে 4th ড্রপ,
ঠিক আছে, 4th অ্যাটেম্প না ভুলে গেছি, যাই হোক 2019-এ আমার এইচএস সোজা কথা, সেখান থেকে 2022-এ আমি নিট পেয়েছি, ঠিক আছে। তো 19, 20, 21, 22, হ্যাঁ 4th অ্যাটেম্প, 3rd ড্রপ ছিল। তো এই হচ্ছে মূল কথা। তো এই হচ্ছে আমার নিট জার্নি, মানে ছোট করে বললে তো আমি 21 থেকে 22 এর বয়সের মাঝখানে নিট মানে এমবিবিএস এ জয়েন করেছিলাম। এটা তোমরা জানতে চেয়েছিলে অনেকে। তো সেখানে আমিও ভেবেছিলাম যে অনেকটাই বয়স হয়ে গেছে, বা হয়তো আমার এই যে কেউ থাকবে না, হয়তো অনেক রকম প্রবলেম আমাকে ফেস করতে হতে পারে, এরকম অনেক কিছু মাথায় চিন্তা ভাবনা নিয়ে সাবকনশিয়াস মাইন্ডে কলেজে গেছিলাম। কিন্তু গিয়ে দেখেছি ওভাবে কিছু হয় না, কোনো অসুবিধা হয় না। সমস্ত বয়সের ছেলেমেয়েরাই থাকে এখানে, এবং 18 থেকে 26, 27 বয়সের অব্দি ছেলেমেয়েরা থাকছে, কোনো অসুবিধা নেই এখানে। যখন আসছে এক ব্যাচমেট, যখন সবাই ব্যাচমেট, সবাই ক্লাসমেট, সবাই বন্ধু, এখানে কিন্তু ওইভাবে বয়স নিয়ে কোনো ডিসক্রিমিনেশন হয় না, আর কোনোভাবে হিউমিলিয়েট হতে হবে না, সেটা নিয়ে কোনো চাপ নিয়ে লাভ নেই। ভালো করে প্রিপারেশন করো, যেটুকু সময় আছে এসব নিয়ে ভেবো না, একদম ফুল ফোকাস যেটা আছে নিটে দাও, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিতে নিটটা ক্র্যাক করো, সবকিছু ঠিকঠাক আছে, সব সেট। অ্যাকচুয়ালি এজটা সত্যি কোনো ম্যাটার করে না। আর এখানে একজন কমেন্ট করেছে, ইলিজা, হাই দিদি, আমি 4th ইয়ার ড্রপার অ্যান্ড তোমাকে দেখে অনেকটা নিজের ফিল হয়, জানি না কেন। তো থ্যাংক ইউ সো মাচ। তো তোমার জন্য অনেক 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 শুভেচ্ছা রইল। আর অবশ্যই তুমি ভালো করে এক্সাম দাও। আর আমি সত্যি কথা বলতে নিজের মন থেকে চাইছি যে তুমি এবার একটা ভালো মেডিকেল কলেজ পেয়ে যাও। অবশ্যই। আর অবশ্যই আমাদেরকে জানাবে কোন কলেজ পেলে। হ্যাঁ অবশ্যই, একদম ডাইরেক্ট ওটাই জানাবে যে হ্যাঁ দাদা দিদি আমি এই কলেজটা পেয়ে গেলাম, আমি ফার্স্ট স্টুডেন্ট অফ দিস মেডিকেল কলেজ। তারপরে শ্রী বলে একজন কমেন্ট করেছো যে আই এম নট দ্যাট স্মার্ট, আই নিড অ্যাট লিস্ট 1 ড্রপ ফর দিস এক্সাম, উইল ইট বি ডিফিকাল্ট ফর মি টু স্টাডি অ্যান্ড সার্ভাইভ এমবিবিএস? ও দেখো, স্মার্টনেসের খুব একটা কোনো দরকার নেই। নিট এটা এখানে সত্যি বলতে খারাপভাবে নিও না যারা নিটের স্টুডেন্ট, যেটা যেই অ্যাডভান্স নয়, তো সেই লেভেলে স্মার্টনেসের কোনো দরকার হয় না, এখানে হার্ড ওয়ার্কটা বেশি প্রয়োজন হয়, ঠিক আছে। তো অত চাপ নিয়ে লাভ নেই। আর আই নিড অ্যাটলিস্ট 1 ড্রপ ফর দিস এক্সাম নাও, কোনো অসুবিধা নেই। তোমার ড্রপ লাগবে, তোমার বাড়ি থেকে অ্যালাউ করছে, অবশ্যই তুমি ড্রপ নেবে। আমরাও ড্রপার হিসাবেই মেডিকেল কলেজে এন্টার করেছি, আমার বন্ধু বান্ধব সব ড্রপার আছে, কোনো অসুবিধা হবে না। আর ডিফিকাল্ট হবে কিনা স্টাডি আর সার্ভাইভ করতে, দেখো সার্ভাইভটা আমি আগেই বলে দিয়েছি, কোনো মতে ডিফিকাল্ট হবে না তোমার জন্য, কারণ ড্রপার হিসেবে ঢুকলেও কেউ তোমাকে ফিল করাবে না যে তুমি বয়সে বড়, জাজ কেউ করবে না, এখানে কোনো জাজমেন্টাল লোকজন থাকবে না। তোমার হয়তো পারিপার্শ্বিক পরিবেশে তুমি ভাবছো যে তোমার এনভায়রনমেন্ট খারাপ, বা কেউ হয়তো তোমাকে বয়স নিয়ে বলছে যে এত খুব ড্রপ দিচ্ছ, এত এই করছো ওই করছো, কিন্তু মেডিকেল কলেজে ঢুকলেও দ্যাট ইজ কমপ্লিটলি নর্মাল, ওইটা নিয়ে কেউ তোমাকে জাজ করবে না। আর স্টাডির ব্যাপারটা এমবিবিএস এ ঢুকলে তার স্টাডি প্যাটার্নটা আলাদা হয়, ও সেখানে ঢুকলে বন্ধু বান্ধবদের দেখবে, সিনিয়রদের দেখবে, ওটা শিখে যাবে, ওটা নিয়ে কোনো রকম সমস্যা হবে না। তারপর আব্দুল কাদির ভাই, তোমার সঙ্গে দেখা হয়েছে একবার, তো সে লিখেছে তোমার নিট জার্নি লাগবে দাদা। তো অবশ্যই আমার নিট জার্নি আসছে, পরের রোববার আসছে, তোমরা সবাই চোখ রেখো আমাদের চ্যানেলে, সাবস্ক্রাইব করে দিও চেরি এন্ড সানশাইন, খুব তাড়াতাড়ি আসছে। হ্যাঁ, তো এখানে একজন জিজ্ঞেস করেছে, দিদি তোমার কোন কলেজ এখন? তো আমি এখন মালদা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে পড়ি, আর আমার এখন 3rd ইয়ার এমবিবিএস। অনেকে লিখেছো দিদি খুব ইন্সপায়ার করেছে, দিদি ভিডিওটা নিট জার্নি তোমরা খুব ভালোবাসা দিয়েছো, অনেক ইন্সপায়ার হলাম, রিয়েলি ইউ আর গ্রেট ফাইটার, এবং সবাই ভালো লিখেছো, দিদি জার্নি তোমাদের খুব ভালো লেগেছে, তোমাদের মন থেকে থ্যাংক ইউ জানাচ্ছি সাপোর্ট করার জন্য। এইভাবেই সাপোর্ট করতে থাকো, অনেক ভালো ভালো ভিডিও আসছে আর খুব তাড়াতাড়ি দাদার নিট জার্নি ভিডিও আসবে এই চ্যানেলে, তো চোখ রেখো আমাদের চ্যানেলে। এবার অসিত মাহাতো লিখেছো, দাদা কাট অফ কত যাবে? দেখো আমি জানি এখানে অনেক চ্যানেল আছে যারা কাট অফ গেস করে, সত্যি বলতে আমার মনে হয় না কাট অফ গেস করে কোনোদিন কোনো লাভ হবে বা কিছু, কারণ যে বছর আমার নিট ছিল সে বছর আমার মনে হয়েছিল আমি কাট অফ রেঞ্জে আছি বা কিছু একটা পাবো না এরকম একটা ভয় হয়েছিল, কারণ আমি যে নাম্বার পেয়েছিলাম তার থেকে 5-10 নম্বর উপরে দেখানো হচ্ছিল, কিন্তু সেখানে কাট অফ কলেজের উপরের কলেজ আমরা মালদা মেডিকেল কলেজ পেয়েছি। তো সেখানে কিন্তু কাট অফের ভিডিওগুলো সবসময় কাজ করে না, কারোটা ঠিক কারোটা ভুল, কারণ আফটার অল তোমার মনে রাখতে হবে এগুলো সব প্রেডিকশন, এগুলো কোনোটা কিন্তু পারফেক্ট নয়। তো এইভাবে কিন্তু এখনো এক্সামও হয়নি, এক্সাম হবে, এক্সামের কোশ্চেনটা দেখার পর তবু বলা যায় আগের বছরের সঙ্গে কোশ্চেন কম্পেয়ার করে যে কোশ্চেন ইজি হলো না কঠিন হলো সেইভাবে কম্পেয়ার করা যায়। তারপর কতগুলো ছেলে পরীক্ষা দিচ্ছে, সেই ব্যাচটা কিরকম, অনেক কিছুর উপর ডিপেন্ড করে কাট অফটা। ওরকমভাবে কিন্তু পরীক্ষার 1 মাস আগে কাট অফ বলা যায় না, আর আমার মনে হয় না পরীক্ষার 1 মাস আগে তোমার কাট অফ কত যাবে এটা নিয়ে চিন্তা করা উচিত। নিজের 100% এফোর্ট দাও, তুমি নিট ক্র্যাক করে যাবে। কাট অফ নিয়ে ভেবো না, যত কাট অফ নিয়ে ভাববে তত কিন্তু র্যাঙ্ক থেকে দূরে চলে যাবে, এটা কিন্তু মাথায় রেখো। এক্স্যাক্টলি, আর তুমি পারবে, তুমি চেষ্টা করলে কেন পারবে না, অবশ্যই পারবে তুমি। আর এখানে আরেকজন কমেন্ট করেছে ডেইলি রিভিশন আর টাইমে পেপার শেষ করা নিয়ে কিছু বলতে, তো এটা নিয়ে খুব তাড়াতাড়ি একটা ভিডিও আসবে,
মানে 1 মাস বাকি থাকতে তোমরা কিভাবে কি রিভিশন করবে আর মানে কিভাবে পেপার কমপ্লিট করবে, কোনটা আগে করবে টাইমের মধ্যে। তো অবভিয়াসলি তোমরা জানো এখন 3 ঘন্টা করে দিয়েছে নিট, আগে 3 ঘন্টা 20 মিনিট ছিল। তো এটা আমি জানি হঠাৎ করে খুব একটা কঠিন ব্যাপার একটা, মানে আগে ওই যে 3 ঘন্টা 20 মিনিট যে প্র্যাকটিস করে এসছে, তারপরে হঠাৎ করে এসে যে 3 ঘন্টা এসে দাঁড়ালো, তো সেটা তোমাদের পক্ষে বুঝতে পারছি একটু ডিফিকাল্ট হবে। বাট এটা নিয়ে খুব তাড়াতাড়ি আমি একটা ভিডিও বানাবো তোমাদের সুবিধার জন্য। তারপরে একজন আছেন বেঙ্গলি ব্লগার সঞ্চিতা সোমা, তিনি লিখেছেন দাদা 2026 নিট রিলেটেড কিছু ভিডিওস বানাও প্লিজ। তো অবশ্যই 2025 যেহেতু একদম কাছাকাছি চলে এসছে, তাদেরকে হেল্প করার জন্য চেষ্টা করছি যতটা সম্ভব নিট রিলেটেড ভিডিও বানাচ্ছি 2025-এর জন্য। তো 25 নিটটা শেষ হয়ে গেলেই 26-এর জন্য ভিডিও আমরা আনবো, যতটা পারবো চেষ্টা করবো তোমাদের সঙ্গে থাকার। এছাড়া টেলিগ্রাম চ্যানেল আছে, ইনস্টাগ্রাম আছে, জয়েন করো, ডিএম করো, কোনো রকম সমস্যা থাকলে জিজ্ঞেস করো, আমি দিদি দুজনেই পার্সোনালি অ্যান্সার করি ওখানে। কোনো রকম ডাউট থাকলে একদম ডাইরেক্ট জিজ্ঞেস, ছোট থেকে ছোট বা বড় যে কোনো ডাউট থাকলে তোমরা মানে বিনা হেজিটেট করে তোমরা জিজ্ঞেস করতে পারো, তো কোনো প্রবলেম। আর এখানে আরেকজন বলতে সুবর্ণ কমেন্ট করেছে, দিদি তুমি কোন ইনস্টিটিউটে মক টেস্ট দিয়েছিলে? তো যেহেতু আমি এলএনএ পড়তাম, তো আমি শুধুমাত্র এলএনএর মক টেস্ট দিয়েছি। আর তার আগে আমি যখন আকাশে পড়তাম তখন আমি আকাশেরটাই দিতাম, মানে তারপরে আমি পাওয়ার আগে আমি এলএনএ পড়তাম, তো আমি ওনলি এলএনএর মক টেস্ট দিয়েছি। মানে যে ইনস্টিটিউটে পড়তে আমারটাও বলে রাখি একবারে। তো আমি হচ্ছে ফিজিক্স ওয়ালাতে মক টেস্ট দিতাম, যেটা তোমার আমার সময় দাম ছিল 100 টাকা, 99 বা 149 কিছু একটা ছিল। তো ওইটা টেস্ট সিরিজটা আমি ফলো করতাম। এছাড়া এলএনএ লাস্ট 2-3টে টেস্ট হয়, যেটা এআই ওটি বলে ওরা। তারপর আকাশে হয় এআই এটিএস, এগুলো ফ্রিতে দেয় লাস্টে 2-3টে টেস্ট টু কম্পেয়ার। যারা এলএনএ পড়ে তাদের অল ইন্ডিয়া র্যাঙ্কটা কম্পেয়ার করার জন্য এটা দেয়। তো সেই ফ্রি টেস্টগুলো আমি বলবো তোমরা যারা অ্যালেন আকাশে পড়ো না, ওগুলো অবশ্যই দেবে। লাস্টে 1 মাসে কিন্তু আকাশ, অ্যালেন, আনএকাডেমি, ফিজিক্স ওয়ালা সবাই কিন্তু ফ্রি টেস্ট অর্গানাইজ করবে, এগুলো কিন্তু মিস করবে না। এবং এর কোশ্চেনগুলো আমি বলছি তোমার 3 থেকে 4টে কোশ্চেন কমন আসতে পারে এখান থেকে, তো করতে থাকো, ওগুলো খুব কাজে আসবে। এখানে মোহিত দাস কমেন্ট করেছিল, দাদা আমার একটা ফ্রেন্ড প্রাইভেটে এমবিবিএস করছে সনকা থেকে, বাট ও এখন ছেড়ে দেবে, নিট দিয়ে 2026-এ গভর্নমেন্ট এমবিবিএস এ যেতে পারবে, এতে কোনো সমস্যা আছে কি? তো অবশ্যই সে গভর্নমেন্ট এমবিবিএস এ যেতে পারবে। প্রাইভেটের যেটা ব্যাপার, সাধারণত যেটা আমি জানি, আমার 2-4 জন বন্ধু পড়ে, যে এখানে কিন্তু ছাড়লেও তোমাকে বন্ডের টাকাটা পুরোটা দিতে হবে, এবং সেটা একটা হেফটি অ্যামাউন্ট অফ মানি। সেটা যদি সে বিয়ার করতে পারে, তাছাড়া কোনো অসুবিধা নেই, সে কিন্তু কলেজ ট্রান্সফার করে বন্ডের টাকাটা দিয়ে অবশ্যই ছেড়ে গভর্নমেন্ট মেডিকেল কলেজের জন্য ট্রাই করতে। এখানে একজন কমেন্ট করেছে যে হাই, আই এম 21 years old and next month I turn 22. So when I join MBBS, that time my age will be 22. প্লিজ একটু রিপ্লাই দাও, এম আই ওল্ডার স্টুডেন্ট ইন ফার্স্ট ইয়ার এমবিবিএস, এম আই বুলিড? মানে বুলি হবে কিনা সেটা নিয়ে কোয়েশ্চেন করেছে মেনলি, যে ওকে কি বুলি করা হবে এজের জন্য 21-22 বছরে। এইসব দুশ্চিন্তা আমার থেকে বের করে দাও। যাই হোক, পরের কোয়েশ্চেনটা পড়ছি। ব্যাচে, তোমাদের ব্যাচে 2020 ইয়ার্সের কতজন স্টুডেন্ট ছিল, প্লিজ রিপ্লাই দাও। তো তুই কি বলতে চাস, যে কি বুলি হবে? মানে ওই ধরনের প্রবলেম কিছু কি ফেস করতে হবে ওকে? আমি জাস্ট ভাবছি যে নিটের আগে আমারও জাস্ট মাথায় যে চিন্তা ভাবনাগুলো ছিল না, সেই চিন্তা ভাবনাগুলো হ্যাঁ সবারই মানে জাস্ট উঠে আসছে। তো তোমাদেরকে আমি আগেও বলেছি, ইভেন আমি এখনো বলছি, যে তোমরা এই চিন্তা ভাবনা থেকে জাস্ট নিজেকে দূরে সরিয়ে রাখো। তোমাকে প্রথম তোমার যেটা চিন্তা থাকবে সেটা হচ্ছে তোমার নিট তো তোমাকে দিতেই হবে, আর নিট ক্লিয়ার করতে হবে। আর আমার ব্যাচে দেখো, আমার ব্যাচে 22 ইয়ার্সের অনেকেই ছিল, অনেকেই ছিল 21 থেকে 22 এর মধ্যে আমি ছিলাম একজন। তো অনেকেই এরকম ভাবে ছিল, যারা 23 ছিলাম, অনেকেই কিন্তু আমি বলছি 18 থেকে 26, আমি আগেও বলেছি এজ রিলেটেড তোমরা যারা প্রশ্ন করছো 18 থেকে 26-27 বছর বয়সী অনেকে থাকে, এতে কোনো রকম কিছু ম্যাটার করে না, সবাই ব্যাচমেট। আর বুলি হওয়ার কোনো সিন নেই ভাই, এখানে বুলি হওয়ার কোনো জায়গায় নেই। এগুলো পুরোপুরি মিসকনসেপশন। নিটের আগে আমাদের মাথায় দুশ্চিন্তা আসে যে কলেজে গিয়ে কি হবে। তবে সত্যি কথা বলছি, যদি মিসকনসেপশন আসেও যদি মাথায়, একটা কথা ভাববে, যা হবে নিটটা দিয়ে হবে, কলেজে গিয়ে হবে, আগে কলেজটা তো যাই, কলেজে গেলে কি করতে হবে, পড়াশোনা করতে হবে, নিটটা ক্র্যাক করতে হবে, সেটা করো। ওয়ান স্টেপ এট এ টাইম, এক একটা করে সিঁড়ি ওঠো, লাইফ অনেক ভালো থাকবে। তো একটা একটা করে সিঁড়ি দেখো, আগে নিট ক্র্যাক করো, তারপরে সব কথা ভাববে। তো প্রথম কথা ওগুলো হয়ও না, দ্বিতীয় কথা তবু বলছি এখন 1 মাস বাকি, বারবার বলছি ফোকাস অন নিট, নিটের উপর ফোকাস রাখো। এখানে সৌদীপ দে বলে একজন কমেন্ট করেছেন আমাকে, যে মাল্টি ট্যালেন্টেড বয়, লেখক, সিনেমাটোগ্রাফার আরণ্যকটা নিয়ে আসিস, শুনলাম নাকি বইমেলাতে গান, নাটক, লাইভ পেন্টিং হচ্ছে। তো হচ্ছে না, তো বইমেলাতে গান, নাটক, লাইভ পেন্টিং এবার দুর্ভাগ্যবশত খুব একটা হয়নি। গানটা অল্প স্বল্প হয়েছিল, বাকি সব বাদ ছিল।
আর আরণ্যকটা নিয়ে যাবো ভাই, চাপ নিস না। আর দ্বিতীয় কথা, মাল্টি ট্যালেন্টেড বয় আমি না তুই সবাই জানে, হ্যাঁ চাপ দিয়ে লাভ নেই, ঠিক আছে। তো আমাদের স্যার কমেন্ট করেছে, সৌদীপ দে স্যার, তোমরা সবাই একটা করে সৌদীপ দা ওপি লাভ লিখে দাও কমেন্ট সেকশনে, ঠিক আছে। সৌদীপ দাকে কিছু ভালোবাসা, স্যান্ডিদাকে যেমন লাভ, হ্যাঁ স্যান্ডিদা ওপি লিখেছিলে, এখন সৌদীপ দা ওপি লিখে দাও। এখানে নন্দিতা হালদার নামে একজন কমেন্ট করেছে যে দিদি এইরকম রুম কি ফার্স্ট ইয়ার থেকেই পাওয়া যায়? তো দেখো, আমার যে রুম ট্যুরের ভিডিওটা দেওয়া আছে ওটা অ্যাকচুয়ালি আমরা সেকেন্ড ইয়ার থেকে পেয়েছি। ফার্স্ট ইয়ারে আমাদের একটা ওল্ড গার্লস হস্টেল আছে, তো ফার্স্ট ইয়ারে তোমরা ওটা পাবে। দেন তোমরা যখন তোমাদের ফার্স্ট ইয়ারে প্রফ হয়ে গেলে মোটামুটি তোমরা তোমাদের শিফট করতে হবে ওই নিউ গার্লস হস্টেল, যে মেন গার্লস হস্টেলটা ওখানে। আমরাও এক্স্যাক্টলি প্রথমে আমরা ওল্ড গার্লস হস্টেলে থেকেছি, তারপর আমরা নিউ গার্লস হস্টেলে এন্টার করেছি, মানে সামনাসামনি আছে একদম, মানে সামনে জাস্ট একটা রাস্তার এপার ওপার। একজন কমেন্ট করেছো এখানে যে তোমার কলেজে কি সাবজেক্ট ওয়াইজ গোল্ড মেডেল এক্সাম কন্ডাক্ট করে, আর ব্যাচ ওয়াইজ সাবজেক্ট টপার্স আর অনার্স স্টুডেন্টকে অ্যানুয়ালি সার্টিফিকেট এন্ড মেডেল দেওয়া হয় কি না? তো দেখো, শেষ বছরের কথা যদি বলি তো কলেজে গোল্ড মেডেল এক্সাম তো কন্ডাক্ট হয় না যতদূর আমরা দেখেছি, কিন্তু ব্যাচ টপার যারা, সাবজেক্ট টপার যারা, অনার্স পেজে যারা, তাদেরকে আলাদা করে সার্টিফিকেট এবং মেডেল অবশ্যই দেওয়া হয়, এবং সেটা অডিটোরিয়ামের স্টেজে নাম ডেকে দেওয়া হয়, এবং সেটা একটা দারুণ অনারের ব্যাপার। সত্যি কথা বলতে স্যারেরা দেন ওটা, তো ওটা দারুণ লাগে ব্যাপারটা। তো এটাই ছিল বলার। আর আলাদা করে গোল্ড মেডেল এক্সাম আমি হতে দেখিনি। এখানে সঞ্জিত মন্ডল নামে একজন কমেন্ট করেছে, হাউ টু অ্যাচিভ সাকসেস ইন নিট 2025। দেখো, নিট 2025-এ সাকসেস পেতে গেলে তিনটে জিনিস করতে হবে। প্রথম কথা হচ্ছে পড়াশুনো, দ্বিতীয় কথা হচ্ছে আরো বেশি পড়াশুনো, আর তৃতীয় কথা হচ্ছে মারাত্মক পড়াশুনো, ঠিক আছে। এই তিনটে জিনিস তুমি যদি ভালো করে করো তাহলে কিন্তু নিট ক্র্যাক করে যাবে। তো সত্যি কথা বলতে দেখো, নিট যেরকম একটা এক্সাম, তোমার কিন্তু হার্ড ওয়ার্কের মধ্যেই যেতে হবে। যত স্ট্রিট স্মার্টনেস থাক, এই থাক ওই থাক, গুরু ওইভাবে হয় না, ওভাবে হবে না পরীক্ষা। রিয়েলি বলছি, এখন ফোকাস করো পড়াশোনাতে, খুব বেশিভাবে ফোকাস করো। শেষ মাস চলে এসছে, আর আমি সত্যি কথা বলবো, আমিও একজন মেডিকেল ইউটিউবার, কিন্তু সত্যি কথা বলছি, শেষ এক মাসে তোমরা এই ধরনের ভিডিও না খুব একটা দেখো না, যে হাউ টু অ্যাচিভ সাকসেস ইন নিট 2025। এরকম ভিডিও দেখতে পারো যে হাই ওয়েটেজ টপিক কি আছে, মক টেস্ট যদি নাম্বার না হয় তো কি করে বাড়াবো, সেটা দেখলে, পয়েন্ট নোট করে নিলে, এবং সেটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। শুধু ভিডিও দেখে ছেড়ে দিলে হবে না, ইমপ্লিমেন্ট করলে জিনিসটা তোমার মক টেস্টে তুমি দেখো, তোমার পরবর্তী মক টেস্টে ওই জিনিসগুলো ইমপ্লিমেন্ট করে নাম্বার বাড়ছে কি বাড়ছে না। যদি বাড়ছে তবেই ওই ভিডিও ফলো করো, নাহলে কোনো প্রয়োজন নেই। এবং সেটা আমার ভিডিওই বা হোক না কেন, কারণ আমি এটা চাই না যে আমার শুধু সাবস্ক্রাইবার বাড়ুক, আমি এটাও চাই যে তুমি নিটটা ক্র্যাক করো। সবার আগে কিন্তু প্রায়োরিটি তোমার নিজের নিটটা ক্র্যাক করতে হবে, এবং আমার ক্ষেত্রেও তাই। কারণ ইউটিউবটা আমাদের নেশা, আমাদের কখনোই ইউটিউবটা পেশা নয়, ঠিক আছে। আমাদের সবাই মনিটাইজ হয়েছে সেইভাবে, কিন্তু আমরা কোনো রকম পেশাগতভাবে ইউটিউব করি না। আমরা পেশাগতভাবে ডাক্তার হতে চাই, খুব বড় ডাক্তার হতে চাই। সত্যি কথা বলছি, আজকে ইউটিউব জাস্ট ফর প্যাশন করছি, এবং তোমাদের ভালোর জন্য করছি, যেটুকু করছি যে যদি কিছু ভাই বোনদের হেল্প করতে পারি। তো এখন আমি বলবো, অবশ্যই প্রায়োরিটাইজ করো নিজের স্টাডিটাকে, ঠিক আছে। নিজে বার্ন আউট না হয় স্টাডি করো, এটাই একমাত্র উপায় টু অ্যাচিভ সাকসেস ইন নিট 2020। আরেকজন কমেন্ট করেছো যে আপনাদের এইচএস কোন ইয়ারে ছিল, আপনি করে বলো না ভাই, তুমি করে বলো। হ্যাঁ, কেমন একটা লাগে, বুড়ো বুড়ো লাগে। যাই হোক, আমার এইচএস ছিল 2019 সালে, আর আমার এইচএস ছিল 2017। এরপরে আব্দুল আক্তার কমেন্ট করেছিল, দাদা হোস্টেল কি ম্যান্ডেটরি, আর ফার্স্ট ইয়ারে কোয়েজন করে থাকে, সেটা কখন সিনিয়র হোস্টেল পাওয়া যায়? তো দেখো, ছেলেদের যে হস্টেল ব্যাপারটা বলছি, তো ফার্স্ট ইয়ারে হস্টেল না থাকলে কিন্তু, মানে ফার্স্ট ইয়ারে যেটা ডরমিটরি দেওয়া হয় আমাদের, ঠিক আছে। ফার্স্ট ইয়ারে 16 জন করে থাকি আমরা একটা ডরমিটরিতে, আর এই ডরমিটরিতে না থাকলে কিন্তু হস্টেল পাওয়ার চান্সটা খুব কম। মানে সত্যি কথা বলছি, ডরমিটরিতে স্ট্রাগল করতে হয়, 16 জন মিলে একসাথে থাকতে হয় আমাদের ছেলেদের। তো ওই 16 জন যারা থাকে তারা আগে সিনিয়র বয়েজ হস্টেল পায়, যদি সেটা ফাঁকা থাকে সিনিয়র বয়েজ হস্টেল, তারপর যারা ওই ডর্মে থাকছে না তারা একটা পাওয়ার সুযোগ হয়। সাধারণত সেকেন্ড ইয়ারে সেটা হওয়াটা খুব মুশকিল, থার্ড ইয়ারে গিয়ে যারা ডর্মে ফার্স্ট ইয়ারে থাকে না তারা পায়। তো ফার্স্ট ইয়ারে যেটা তোমার কোয়েশ্চেন ছিল, কজন করে থাকে, 16 জন, আর সেই ডর্মে তুমি যদি থাকো তাহলে একটা প্রফের পরেই কিন্তু সিনিয়র বয়েজ হস্টেল। আর একজন কমেন্ট করেছে, বিনিতা সরকার, দিদি আমি বেঙ্গলি মিডিয়ামে পড়ি, আমি কোন ল্যাঙ্গুয়েজে এক্সাম দেবো? তো দেখো, আমি নিজেও বেঙ্গলি মিডিয়ামে পড়তাম, তো আমি যেহেতু এলএনএ পড়তাম তো আমি ইংলিশ মিডিয়ামে দিয়েছি। বাট তুমি তোমার সুবিধার ক্ষেত্রে তুমি বাংলা মিডিয়ামেই দিতে পারো, কারণ তুমি যদি বাংলা মিডিয়ামে দাও তাহলে পেপারে তুমি দেখবে, মানে ইংলিশটা ম্যান্ডেটরি, ঠিক আছে। আমি বলছি ইংলিশটা কিন্তু ম্যান্ডেটরি, যেটা তুমি যদি বাংলা নাও তোমার সেখানে ইংলিশ বাংলা দুটোই থাকছে, হিন্দি নিলে তোমার ইংলিশ হিন্দি দুটোই থাকছে, ইংলিশ নিলে শুধু ইংলিশ থাকছে। ইংলিশে এইটুকু হয় পেপারটা, এইটুকু, সেখানে হিন্দি নিলে এতটা হয়, বাংলা নিলে এই মোটা হয়। কারণ আমি যেবার বাংলায় দিয়েছিলাম, ইংলিশ হিন্দি বাংলা তিনটেই ছিল এক জায়গাতে, এই মোটা একটা পেপার দিয়েছিল।
সেটা একদিক থেকে অসুবিধার, কারণ এরকম ইংলিশ বাংলা দুটো এরকম পাশাপাশি লাইনে থাকে, তো মানে এইভাবে টিক দিতে খুব অসুবিধা হয়। ওটা একটা কথা হলো এটা। কিন্তু আরেকটা কথা বলছি, ধরো তুমি বাংলা মিডিয়ামে পড়েছো, কোনো একটা ধরো তোমার কোনো মোমেন্টে আমি ধরে নিলাম ইনার্শিয়া কথাটা মনে পড়ছে না, কিন্তু তুমি 11-12 বাংলায় করে তোমার জাড্ডো কথাটা মনে আছে, তো ইনার্শিয়ার জায়গায় জাড্ডো দেখে মনে পড়ে গেল বাংলা। এই ধরনের যদি কিছু হয়, পলিনেশন মনে পড়লো না, পরাগ মিলন দেখে মনে পড়ে গেল, এগুলো আমার কোনো সময় হয়, আমি নিজে বলছি। সেই জন্য আমি কিন্তু বাংলা এক্সাম দিয়েছিলাম, ইংলিশ বাংলা দুটোই ছিল। তো এরকম একটা ওয়ার্ডের প্রবলেম হতো বলে আমি বাংলায় দিয়েছিলাম, এবং সেখানে কিছুটা সুবিধা হয়েছিল। তবে হ্যাঁ, পেপার এদিক ওদিক করতে অনেক বেশি হবে যদি বাংলায় দাও। দিদির মতো যদি ইংলিশে দাও, পেপারটা ছোট থাকবে, সরু থাকবে, কিন্তু ওয়ার্ডের প্রবলেম হলে সেটা তুমি হেল্পটা পাবে না। এক্স্যাক্টলি ওটাই। ওটা তোমাকে নিজেকে বুঝতে হবে যে কোনটা তোমার জন্য বেস্ট হবে। তো দেখো তুমি, আমি বলবো তুমি ট্রাই করতে পারো বাংলা মিডিয়ামে এক্সাম দেবার, কারণ ওখানে বাংলা ইংলিশ দুটোই থাকে। তো আমি পার্সোনালি বলবো যে তুমি একবার বাংলা মিডিয়ামটাই নিয়ে দেখো। তোমার তুমি বাংলাতে দিচ্ছ, অসুবিধা হলে তোমার পাশে ইংলিশে আছে, আর অপশন তো সেমই থাকে, তো অপশনে যেটা আছে। তো আর তুমি যেটা করতে পারো আরেকটা, তোমার যদি আশেপাশে কেউ থাকে যে আগের বছর নিট দিয়েছে, বাংলায় নিট দিয়েছে, তার কাছ থেকে সেই নিটের পেপারটা এনে দেখতে পারো। আর ইংলিশের পেপারটা তুমি অনলাইনে সব জায়গায় পেয়ে যাবে, কম্পেয়ার করে দেখতে পারো দুটোর মধ্যে কোনটা তোমার কমফোর্টেবল হচ্ছে, সেটাতে তুমি এক্সাম দিতে পারো। তো ভিডিওটা আজকের জন্য এই পর্যন্তই বন্ধুরা। সবাই কমেন্ট করে জানিও এরপর কি ভিডিও চাও, এবং আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো। কোনো ডাউট থাকলে অবশ্যই ইনস্টাগ্রামে আমাদের ডিএম করতে পারো, বা আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারো। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড অবশ্যই সাবস্ক্রাইবও করে দিও। আর তোমরা আমাদেরকে জানাও যে আর কোন কোন রিলেটেড তোমরা ভিডিও চাও, তোমরা কমেন্টে অবশ্যই জানিও। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। আর মাত্র 1 মাস আছে, ভালো করে পড়াশোনা করো, ডাইরেক্ট দেখা হবে মেডিকেল কলেজে। ততক্ষণের জন্য টাটা।